এবার এই পৃথিবী শান্ত হবে, মানবতা রক্ষা পাবে, কারণ মানবতাকে রক্ষা করতে, পৃথিবীকে বাঁচিয়ে তুলতে আর ডাব্লিউডাব্লিউইকে আবার আগের মতো সুন্দর করে তুলতে ফিরে এসেছেন এই শতাব্দীর, এই বিশ্বের, এই ইউনিভার্সের সবথেকে মহান সুপারস্টার, দ্য গোট, টঙ্গালোয়া। সবার প্রথমে আমাকে একটা কথা বলো যে আমি কি একাই যে কিনা নাইট অফ চ্যাম্পিয়ন্সের এই থিম সংটাকে খুব পছন্দ করেছে আর এই থিম সংটার সাথে খুব ভাইব করছে, নাকি তোমাদেরও এক অবস্থা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর তার সাথে আজকে নাইট অফ চ্যাম্পিয়ন্সে কী হলো সেটা নিয়ে তো কথা হবেই। আর বলতে হবে, একটা সময় ছিল 2017-18, যেই সময় কিনা সৌদি আরবিয়াতে ডাব্লিউডাব্লিউই গেলে মনেই হতো এ তো একটা বোরিং প্রিমিয়াম লাইভ ইভেন্টই হতে চলেছে, কিন্তু এখন মানে ফাস্ট ফরওয়ার্ড টু 2025 যখন ডাব্লিউডাব্লিউ সৌদি আরবিয়ায় যায় তখন বলতে হবে যে হ্যাঁ, কিছু একটা তো ঘটতে চলেছে। আর এই বছরের নাইট অফ চ্যাম্পিয়ন্সও সেরকমই একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট ছিল। তো প্রত্যেকটা ম্যাচকে নিয়ে কথা হবে। আর হ্যাঁ, স্টার রেটিংস আর ব্যাক, তো প্রত্যেকটা ম্যাচকে আমি আমার নিজের পার্সোনাল স্টার রেটিংসও দেবো, মানে আমার কেমন লেগেছে সেই অনুযায়ী। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে নাইট অফ চ্যাম্পিয়ন্স শুরু হয় কিং অফ দ্য রিংয়ের ফাইনাল দিয়ে, মানে কোডি রোডস ভার্সেস র্যান্ডি অর্টনের ম্যাচ দিয়ে। এবার তোমরা সবাই জানো যে এই ম্যাচে আমি কিভাবে র্যান্ডি অর্টনকে সাপোর্ট করছিলাম, যদিও আমি জানতাম যে র্যান্ডি অর্টন এই ম্যাচে জিতবে না, কিন্তু তবুও আমি প্রেডিক্ট করেছিলাম র্যান্ডি অর্টনকে, যেটা অবশ্যই ভুল হওয়ারই ছিল আর সেটা হয়েও গেছে। কিন্তু এই ম্যাচের গল্প ছিল কিছুটা এরকম যে কোডি রোডস র্যান্ডি অর্টনের পিঠ বা ব্যাককে টার্গেট করেছে, আর আমরা জানি র্যান্ডি অর্টনের ব্যাকে সমস্যা আছে, তো সেইটাকে কোডি রোডস টার্গেট করেছিল। আর একটা জিনিস এই ম্যাচ থেকে ইন্টারেস্টিং বেরিয়ে এসেছে, সেটা হচ্ছে যদিও কোডি রোডস এই ম্যাচে বেবি ফেস ছিল, কিন্তু তবু কোডি রোডস এই ম্যাচে যেভাবে কম্পিট করেছে সেটা অনেকটা হিলদের মতো, মানে হিলরা যে টাইপে কম্পিট করে সেই টাইপে কম্পিট করেছে কোডি রোডস। আর এই জিনিসটা আমরা আরও ভালোভাবে উপলব্ধি করেছিলাম যখন আমরা দেখেছিলাম যে কোডি রোডস আর র্যান্ডি অর্টনের মধ্যে পাঞ্চেস এক্সচেঞ্জ হচ্ছিল। আর সেই সময় যখন র্যান্ডি অর্টন কোডি রোডসকে মারছিল তখন সবাই চিয়ার করছিল, আর যখন কোডি রোডস র্যান্ডি অর্টনকে মারছিল তখন সবাই বু করছিল। আর এই ম্যাচে যে কোডি রোডস জিততে চলেছে এটা তো আমি তখনই বুঝে গেছিলাম যখন আমি দেখেছিলাম যে র্যান্ডি অর্টন পরপর 3টে আরকেও দেওয়ার পরও কোডি রোডস কিক আউট করেছিল, যার মধ্যে সবথেকে ভালো আরকেও আমার লেগেছিল যখন কোডি রোডস কোডি কাটার মারতে যাচ্ছিল, সেটাকে রিভার্স করে র্যান্ডি অর্টন একটা আরকেও লাগিয়ে দিয়েছিল। আর বাকি যেমন বললাম, এই ম্যাচে মানে সবসময় কোডি রোডস র্যান্ডি অর্টনের ব্যাককে টার্গেট করেছিল। এবার যখন 3টে আরকেও থেকেও কোডি রোডস সার্ভাইভ করে গেছিলো তখন র্যান্ডি অর্টন ভাবে যে আমি আর একে কীভাবে হারাতে পারি। তখন র্যান্ডি অর্টন তার শেষ অস্ত্র মানে পয়েন্ট কিক সেটাকে ব্যবহার করতে যায়, কিন্তু ব্যবহার করার আগে একটু মানে হেজিটেট করে যে কোডি রোডস আমার বন্ধু, একে কি আমি পয়েন্ট কিক মারবো? তারপর লাস্টে বলে যে না, মেরেই দিই। কিন্তু যখন সে মারতে যায় তখন কোডি রোডস সেটাকে কাউন্টার করে দেয়। আর এবার র্যান্ডি অর্টন একটু হারামি টাইপের তো আছে, তো র্যান্ডি অর্টন একটা চেয়ার নিয়ে আসে। এবার চেয়ারটা রেফারি আটকে দেয়, কারণ স্বাভাবিক এটা কোনো নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ তো ছিল না যে চেয়ারের ইউজ লিগাল হবে। তো চেয়ারটাকে যখন রেফারি রাখতে যাচ্ছিল তখন আমরা দেখতে পাই যে র্যান্ডি অর্টন একটা টার্ন বাকলকে এক্সপোজ করে দেয়, আর সেখানে কোডি রোডসকে মারার প্ল্যান ছিল, কিন্তু উল্টে কোডি রোডসই র্যান্ডি অর্টনকে সেখানে ঠেলে দেয়। র্যান্ডি অর্টনের বুকে গিয়ে সেটা লাগে এক্সপোজ স্টিলটা, আর তারপর শুধুমাত্র একটা ক্রস রোডস মারে কোডি রোডস আর র্যান্ডি অর্টনের খেলা শেষ। তো যেখানে 3টে আর কেউ কোডি রোডসকে শেষ করতে পারলো না, সেখানে একটা ক্রস রোডসকে র্যান্ডি অর্টন শেষ হয়ে গেল। এটা একটু ভাবলে অবাকতার লাগে, কিন্তু যাই হোক, এইভাবে কোডি রোডস র্যান্ডি অর্টনকে হারিয়ে আমাদের ব্র্যান্ড নিউ কিং অফ দ্য রিং হয়ে গেছে। আর তারপর কোডি রোডসের যে প্রোমোটা ছিল সেই প্রোমোতে সে বলছিল যে সে র্যান্ডি অর্টনকে রেসপেক্ট করে, কিন্তু র্যান্ডি অর্টনের মুখ দেখে বোঝা যাচ্ছিল যে র্যান্ডি অর্টন কোডি রোডসের জেতায় খুব একটা আনন্দ পায়নি। এবার এটা কি র্যান্ডি অর্টনের হিল টার্নকে নির্দেশ করছে সেটা আমরা মানে আপকামিং এপিসোডগুলোতে জানতে পারবো, কিন্তু আপাতত এই প্রোমোতে কোডি রোডস বলে যে এই যে বু করছে সবাই, এটা শুনে কোডি রোডস বুঝতে পারছে যে কোডি রোডস যেটা করছে সেটা সবাই খুব একটা পছন্দ করছে না, কিন্তু লোক পছন্দ করুক বা না করুক এইটার জন্যই কোডি রোডস জন্মেছে। আর কোডি রোডস সবার ফেভারিট সুপারস্টারকেও হারাবে যদি সেই বেল্টটা তাকে নিতে হয়। আর জন সিনা হোক বা সিএম পাঙ্ক হোক, যার কাছেই বেল্টটা থাকুক না কেন, সেটা তারা নিজেদের কাছে রেখেছে শুধুমাত্র কোডি রোডসের জন্য। আর সামার স্ল্যামে কোডি রোডস নিজের বেল্টকে আবার নিজের কাছে ফিরিয়ে আনতে চলেছে। তো এটাই ছিল কোডি রোডসের প্রোমো, যেটাও অনেকটা হিল টাইপের সাউন্ড করছিল। তো কার ক্যারেক্টার চেঞ্জ হবে এখন এইটা দেখার বিষয় হবে, যে কোডি রোডস হিল টার্ন করে নাকি র্যান্ডি অর্টন। দেখে তো মনে হচ্ছে র্যান্ডি অর্টনের চান্স বেশি এই মুহূর্তেও, কিন্তু দেখা যাক কী হয়।
তো ফাইনালি কথা বলা যাক এই ম্যাচের স্টার রেটিংসের। তো শোয়ের ওপেনার হিসেবে এটা একটা ভালো ম্যাচ ছিল, দুর্দান্ত ম্যাচ ছিল। আর আমাকে যদি এই ম্যাচটাকে স্টার রেটিংস দিতে হয়, আমি এই ম্যাচটাকে ইজিলি দেবো 4.25 স্টার্স আউট অফ 5 স্টার্স। নেক্সট ম্যাচ আমরা দেখতে পাই একটা স্ট্রিট ফাইট বিটুইন রিয়া রিপ্লি অ্যান্ড রাকেল রড্রিগুয়েজ। এবার এই ম্যাচটা নিয়ে কথা বলার আগে সবার প্রথমে কথা বলবো এই ম্যাচের কস্টিউম ডিজাইনারকে নিয়ে। কারণ এই ম্যাচে যে কস্টিউম ডিজাইন করেছিল সে 1 নম্বরের গাধা। কারণ দুটো সুপারস্টারেরই কস্টিউম পুরো ব্ল্যাক রেখেছিল, আর দূর থেকে দেখে কেউ মানে আইডেন্টিফাই করতে পারবে না যে কোনটা রাকেল রড্রিগুয়েজ আর কোনটা রিয়া রিপ্লি। এমনকি এই ম্যাচের মাঝখানে যখন রক্সেন পেরেজ ইন্টারফেয়ার করেছিল তার যে পোশাক সেটাও কালো রঙের ছিল, মানে সবগুলোই কালো রঙের, মানে কাউকে দূর থেকে বুঝতেই দিও না যে কোনটা রিয়া রিপ্লি, কোনটা রক্সেন পেরেজ, কোনটা রাকেল রড্রিগুয়েজ, সবই একরকম লাগবে। তো যাই হোক না কেন, এবার ম্যাচটাকে নিয়ে কথা বলা যাক। ম্যাচটা দেখো ভালো ছিল, আর রাকেল রড্রিগুয়েজ এতদিন ডাব্লিউডাব্লিউতে যেসব ম্যাচে কম্পিট করেছে না, আমি বলবো তার সব থেকে বেস্ট পারফরমেন্স হয়তো তার এই ম্যাচেই বেরিয়েছিল। তাছাড়া এই ম্যাচের গল্পও কিছুটা এরকম ছিল যে রাকেল রড্রিগুয়েজ এর আগেও অনেক স্ট্রিট ফাইটে কম্পিট করেছে, কিন্তু রিয়া রিপ্লির জন্য এটা প্রথম স্ট্রিট ফাইট ম্যাচ ছিল। এবার এই ম্যাচে সব ওয়েপনের ব্যবহার হয়েছে, চেয়ার, কেন্ডো স্টিক। একটা সময় আমরা দেখেছিলাম যে রিয়া রিপ্লির হাতটাকে দুটো রোপের মধ্যে আটকে দিয়ে রাকেল রড্রিগুয়েজ তাকে কেন্ডো স্টিক দিয়ে ভালো মতো অ্যাটাক করেছিল। এছাড়া আমরা স্টিল স্টেপসের ইউজ দেখেছিলাম একটু আলাদাভাবে, যেখানে স্টিল স্টেপসটাকে রিংয়ের মানে একদম যে কর্নার সেখানে রাখা ছিল, মানে কর্নার না ঠিক রিংয়ের সাইডে রাখা ছিল, আর সেখানে দুজন দুজনকে মারছিল। এছাড়া একটা সময় আমরা দেখি যে রিয়া রিপ্লি নিজের বেল্ট খুলে রাকেল রড্রিগুয়েজকে দে মার মানে সেই মার মেরেছিল। তো এইগুলো তো কুল স্পট ছিলই, কিন্তু যেমন আমি বলেছিলাম এই ম্যাচে ইন্টারফিয়ারেন্স হবে, তো এই ম্যাচেও রক্সেন পেরেজের ইন্টারফিয়ারেন্স হয়। এবার আমি ভেবেছিলাম যদি শুধুমাত্র রক্সেন পেরেজ ইন্টারফেয়ার করে তাহলে হয়তো রাকেল রড্রিগুয়েজের চান্স থাকলেও থাকতে পারে, কিন্তু রিয়া রিপ্লি একাই রক্সেন পেরেজকে পুরো সাহেস্তা করে দেয়। আর রক্সেন পেরেজকে লাস্টে আমরা দেখি একটা ট্র্যাশ ক্যানের মধ্যে তাকে আটকে দিয়ে তাকে একটা কিক মারে, আর তারপর রক্সেন পেরেজ আর এই ম্যাচে কিছু করতে পারে না। তো তারপর আমরা দেখতে পাই রাকেল রড্রিগুয়েজ রিয়া রিপ্লিকে নিয়ে গিয়ে রিং কর্নারে মারে, কিন্তু তাতেও কিছু হয় না, কারণ লাস্টে এই ম্যাচে যে স্পটটা ছিল সেটাও কিছুটা একটু অন্যরকম ছিল। মানে টেবিলের ইউজ আমরা দেখেছিলাম, কিন্তু রেগুলার আমরা যেভাবে ইউজ দেখি সেরকম না। এই ম্যাচে আমরা দেখতে পাই রিংয়ের কর্নারে রাকেল রড্রিগুয়েজ টেবিলটাকে সেট আপ করে, মানে একদম উপরে, তারপর দুইজন সুপারস্টার সেই টেবিলের উপর উঠে দাঁড়ায়, আর তখন রেফারি টেবিলটাকে ধরে রেখেছিল। এটা একটু হাস্যকর ব্যাপার ছিল, মানে ক্যামেরায় সেটা ধরা পড়ে যায়। কিন্তু যাই হোক না কেন, সেই উপর থেকে রিয়া রিপ্লি একটা রেপটাইট মারে রাকেল রড্রিগুয়েজকে, আর তারপর রাকেল রড্রিগুয়েজ আর কিক আউট করতে পারে না, আর রিয়া রিপ্লি এই ম্যাচটাকে জিতে যায়। তো যেমন আমি আমার প্রেডিকশন ভিডিওতে বলেছিলাম যে এই ম্যাচে রিয়া রিপ্লির জেতার চান্স বেশি রাকেল রড্রিগুয়েজের থেকে, তো এক্ষেত্রে আমার প্রেডিকশনটা ঠিকঠাক হয়েছে। আর যদি কথা বলা হয় এই ম্যাচের স্টার রেটিংসের, তো আমি যেমন বললাম যে এই ম্যাচে দুজনেরই পারফরমেন্স ভালো ছিল, বিশেষ করে রাকেল রড্রিগুয়েজ এই ম্যাচে অনেকটাই মানে নিজেকে প্রকাশ করতে পেরেছে, আর হয়তো সে আপকামিং সুপারস্টার হয়েও বেরিয়ে আসতে পারে যদি তার মোমেন্টাম ঠিকঠাকভাবে চলে। তো এই ম্যাচের স্টার রেটিংসের দিক থেকে আমি এই ম্যাচটাকে দেবো 3.75 স্টার্স আউট অফ 5 স্টার্স। নেক্সট ম্যাচ আমরা দেখতে পাই ক্যারিয়ান ক্রস ভার্সেস স্যামি জেনের মধ্যে, যেখানে সবার প্রথমে ক্যারিয়ান ক্রসের এন্ট্রেন্স হয়, যেটা বাই দ্য ওয়ে অসাধারণ এন্ট্রেন্স ছিল। আর তারপর স্যামি জেনের এন্ট্রেন্স হয়, আর স্যামি জেন তো যেখানে যায় সেটাই স্যামি জেনের হোম টাউন হয়ে যায়। তো এইখানেও স্যামি জেন সাউদি আরেবিয়ার লোকেদের মতো পোশাক পরে এসেছিল, আর যেখানে তাকে হিউজ সাপোর্ট করা হচ্ছিল। আর তারপর দুজনের এন্ট্রেন্সের পর ম্যাচটা শুরু হয়। আর সত্যি কথা বলতে ম্যাচটা খুব একটা ভালো ম্যাচ ছিল না, একটা ডিসেন্ট ম্যাচ ছিল। আর এই ম্যাচটা যেহেতু ক্যারিয়ান ক্রসের অনেকদিন পর একটা টেলিভাইজ ম্যাচ ছিল বা একটা প্রিমিয়াম লাইভ ইভেন্টের ম্যাচ ছিল, তো ক্যারিয়ান ক্রসের উপর প্রেশার ছিল। আর ক্যারিয়ান ক্রস এই ম্যাচে পুরোটাই এমনভাবে অ্যাক্ট করেছে যে ক্যারিয়ান ক্রস যেন স্যামিজেনের একটা সিক্রেট জানে, আর স্যামিজেন আমাদেরকে কিছু একটা বিষয় মিথ্যে কথা বলছে, আর ক্যারিয়ান ক্রস স্যামিজেনকে দিয়ে স্বীকার করাতে চায় যে স্যামিজেন মিথ্যে কথা বলছে। তো আমরা দেখতে পাই যে দুজনের মধ্যে ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যাকশন চলে। একটা সময়ে দেখে মনে হয় যে স্যামিজেন খুব স্ট্রাগল করছে ক্যারিয়ান ক্রসকে হারানোর জন্য, আর ক্যারিয়ান ক্রস স্যামিজেনের উপর একটু ডমিনেন্ট হচ্ছে। কিন্তু তারপর আমরা দেখতে পাই যে ক্যারিয়ান ক্রস তার সাবমিশন মুভে স্যামিজেনকে আটকাতে, আর একটা মুহূর্তে মনে হয় যে স্যামিজেনের খেলা এখানেই শেষ হয়ে গেছে। তো তার হাত একবার রেফারি তোলে, সেটা পড়ে যায়, আবার তোলে, সেটাও পড়ে যায়, কিন্তু 3 নম্বর বার যখন হাতটা তোলে তখন স্যামিজেন সেখান থেকে আবার কামব্যাক করে। আর লাস্টে আমরা দেখতে পাই যে ক্যারিয়ান ক্রস স্যামিজেনকে বারবার বলে যে তুই সত্যি কথা বল, তুই সত্যি কথা বল, তুই এটা স্বীকার কর যে তুই মিথ্যে কথা বলছিস। আর এই করতে করতে মানে রিংয়ের কর্নারে অ্যাকশন চলতে থাকে, আর এই রিংয়ের কর্নারে এদিক ওইদিক করতে করতে একটা সময় স্যামিজেন ক্যারিয়ান ক্রসকে দিয়ে দেয় হেলোভা কিক, আর তারপর আর ক্যারিয়ান ক্রস কিক আউট করতে পারে না, আর স্যামিজেন ক্যারিয়ান ক্রসকে হারিয়ে এই ম্যাচটা জিতে যায়। তো আমি আমার প্রেডিকশন ভিডিওতেও বলেছিলাম যে এই ম্যাচে দুজনেরই জেতার চান্স আছে, কিন্তু 49-51-এ ক্যারিয়ান ক্রস একটু পিছিয়ে আছে, স্যামিজেন এগিয়ে আছে। তো এখানেও আমার প্রেডিকশন ঠিকঠাক হয়েছে, আর স্যামিজেন এই ম্যাচে ক্যারিয়ান ক্রসকে হারিয়ে দিয়েছে। তো দেখে ভালো লাগলো যে ক্যারিয়ান ক্রস অনেকদিন পর একটা সুযোগ পেয়েছে ম্যাচের। এবার দেখা যাক এখান থেকে ক্যারিয়ান ক্রসের মোমেন্টাম কোন দিকে যায়। এবার আমি যেমন বলেছিলাম এই ম্যাচে ক্যারিয়ান ক্রস জিতলেও আমি আনন্দ পেতাম, কারণ ক্যারিয়ান ক্রস ডিজার্ভ করে জেতাটাও। কিন্তু যাই হোক না কেন, স্যামিজেনকে সাউদি আরবিয়াতে হারানোও খুব একটা
মানে সহজ কথা না, তো ক্যারিয়ান ক্রসও পারেনি সেটা, কিন্তু এরপর ক্যারিয়ান ক্রসকে কীভাবে ডাব্লিউডাব্লিউ ইউজ করবে সেটা দেখার বিষয় হবে। আর রইল এই ম্যাচের স্টার রেটিংসের কথা, যেমন বললাম এইটা একটা ডিসেন্ট ম্যাচ ছিল, খুব একটা হাইফাই কোনো ম্যাচ ছিল না। তো এই ম্যাচটাকে স্টার রেটিংস দিতে হলে এই ম্যাচটাকে আমি দেবো 2.75 স্টার্স আউট অফ 5 স্টার্স। এরপর আসে আমাদের ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের ম্যাচ, যেখানে আমাদের ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন জেকব ফাটু ফেস করছিল সোলো সিকোয়াকে। আর এই ম্যাচ থেকে কথা বলার মতো অনেক কিছু আছে, কারণ এই ম্যাচে সোলো সিকোয়া যখন জেকব ফাটুর সামনে আসে তখন আমাদের মনে পড়ে যায় যে সোলো সিকোয়া অ্যাকচুয়ালি কী জিনিস। মানে এতদিন সোলো সিকোয়ার যেইভাবে বুকিং চলছিল আমরা সোলো সিকোয়াকে অনেকটাই মানে লাইটলি নিচ্ছিলাম, কিন্তু সোলো সিকোয়া এই ম্যাচে জেকব ফাটুর সামনে সেটা প্রমাণ করে দেয় যে সেও হলো সোলো সিকোয়া, সেও একটা ফোর্স ডাব্লিউডাব্লিউইতে। আর আমাদের এটাও মনে রাখতে হবে একসময় সোলো সিকোয়া এই সৌদি আরেবিয়াতেই জন সিনাকে হারিয়েছিল। যাই হোক, রোমান রিংসের থেকে সোলো সিকোয়া একটা জিনিস তো শিখেছে, যেটা হলো ট্র্যাশ টক করা। আর এই পুরো ম্যাচে সোলো সিকোয়া জেকব ফাটুর সাথে ট্র্যাশ টক করে গেছে, বিশেষ করে ওই অল গ্যাস নো ব্রেন এই কথাটাকে তো বারবার বলে গেছে। আর জেকব ফাটুও কাউন্টার করেছে, মানে দুজনকে দেখেই মনে হচ্ছিল যে দুটো ফোর্স একে অপরের মানে সামনাসামনি এসেছে আর তাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্টও আসে তখন যখন আমরা দেখতে পাই যে এই ম্যাচে আমাদের জেসি মাটেও দৌড়াতে দৌড়াতে আসে। এবার এটা তো স্বাভাবিক ব্যাপার যে সোলো সিকোয়ার ম্যাচ হচ্ছে, ইন্টারফিয়ারেন্স তো হবেই। তো যখন রেফারির নজর জেসি মাটেওর দিকে ছিল তখন হয় এই বছরের এই শতাব্দীর ডাব্লিউডাব্লিউইর ইতিহাসের সবথেকে গ্রেটেস্ট রিটার্ন, মানে আমাদের গ্রেট, আমাদের গোট টঙ্গা লোয়ার রিটার্ন। আর টঙ্গা লোয়া তারপর এসে জেকব ফাটুকে মারে, আর জেকব ফাটু তার ফিনিশার দিতেই যাচ্ছিল, কিন্তু টঙ্গা লোয়ার কারণে সেটা জেকব ফাটু দিতে পারে না। আর জেকব ফাটু তবে রিংয়ে পড়ে যায়, দেখে মনে হয় সোলো সিকোয়া তো এবার জিতেই যাবে, কিন্তু জেকব ফাটু বলে তুমি হতে পারো গোট, কিন্তু তোমার ইন্টারফিয়ারেন্সে তো বাবা জীবন আমি হারবো না। তো জেকব ফাটু আবার সেখান থেকে কাম ব্যাক করে, আর সোলো সিকোয়া বলে যে আমার গ্রেট টঙ্গা লোয়ার ইন্টারফিয়ারেন্সও এর কিছু হলো না, তো এরপর আমি কী বা করতে পারি। তো তারপর আমরা দেখতে পাই জেকব ফাটু হঠাৎ করেই মানে একদম অ্যাগ্রেসিভ হয়ে ওঠে, সে সোলো সিকোয়াকে মারে, সে জেসি মাটেওকে মারে, সে টঙ্গা লোয়াকেও মারে। মারার পর আমরা দেখতে পাই মানে সোলো সিকোয়ার উপর জেকব ফাটু তার ফিনিশারও হিট করে দেয়। আর এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে জেকব ফাটু তার টাইটেল রিটেন করেই নিল, কিন্তু তখন আমরা দেখতে পাই রেফারি তখনও জানি না কোন নেশায় মত্ত ছিল, কোন দিকে তাকিয়েছিল, মানে আবার সেই জেসি মাটেওর ওই দিকেই মানে ব্যস্ত ছিল রেফারি। কিন্তু সেই সময় আমাদের তালা টোঙ্গা মানে হিকুলিওর মেন রোস্টারে ডেবিউ হয়, আর সে সোলো সিকোয়াকে পা ধরে টেনে রিংয়ের বাইরে নিয়ে যায়। আর তখন মাইকেল কোল বলে যে এটা কে, এটা টামা টঙ্গা নাকি টঙ্গা লোয়া নাকি তাদের ভাই, এটা কে? মানে ব্লাড লাইনের মেম্বার কখনোই শেষ হবে না, এটা তো মানে প্রমাণ হয়ে গেছে, মানে একজন না একজন আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে। তো হিকুলিও মানে আমাদের তালা টোঙ্গার এখানে ডেবিউ হয়, আর তালা টোঙ্গা এখানে জেকব ফাটুর সামনে যখন দাঁড়ায় তখন দেখে মনে হচ্ছিল হ্যাঁ জেকব ফাটুকে টক্কর দেওয়ার মতো কেউ তো সোলো সিকোয়ার কাছেও এসেছে। তো তারপর সে জেকব ফাটুকে তুলে একটা চোক স্ল্যাম টাইপের মুভ দিয়ে দেয় অ্যানাউন্সার টেবিলে, আর জেকব ফাটু তারপর একদম মানে পুরোপুরি আর এই ম্যাচে কিছু করতেই পারে না। তারপর তালা টোঙ্গা জেকব ফাটুকে নিয়ে আবার রিংয়ের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়, আর তখন রেফারিরও হুশ ফেরে, আর রেফারি তাকিয়ে দেখে যে জেকব ফাটু পড়ে আছে, আর সোলো সিকোয়া তখন এই সুযোগটাকে কাজে লাগিয়ে জেকব ফাটুকে তোলে, তার যে সামওয়ান স্পাইক সেটা জেকব ফাটুর উপর মারে, আর জেকব ফাটু সেটাকে দুর্দান্তভাবে সেল করে, আর তারপর সোলো সিকোয়া জেকব ফাটুকে পিন করে এই ম্যাচটা জিতে যায় আর হয়ে যায় আমাদের ব্র্যান্ড নিউ ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন। তো এই ম্যাচে আমার প্রেডিকশন ভুল হয়েছে ঠিকই, কিন্তু কোন শর্তে ভুল হয়েছে দেখো, এই ম্যাচে তালা টোঙ্গার ডেবিউ করাতে হয়েছে ডাব্লিউডাব্লিউইকে, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম টঙ্গা লোয়াকে ফিরিয়ে আনতে হয়েছে। আর এই সব কিছুর মাঝে আমাদের সোলো সিকোয়া আবার নিজেকে খুঁজে পেয়েছে, নিজেকে রিডিম করেছে, আর নিজের যে ফ্যাকশনটা ছিল সেটাকে আবার নতুন করে তৈরি করেছে। আর তারপর যখন সোলো সিকোয়া সেই টাইটেলটার সাথে মানে সেই চ্যাম্পিয়নশিপটার সাথে গিয়ে র্যাম্পে পোজ দিচ্ছিল তখন দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ সোলো সিকোয়ার পরিবার আবার সোলো সিকোয়ার কাছে ফিরে এসেছে। আর জেকব ফাটু পুরো শখ ছিল যেটা কী হয়ে গেল তার সাথে, আর সোলো সিকোয়া আবার নিজের একটা ফোর্স বিল্ড করেছে, আবার নিজের একটা টিম বিল্ড করে ফেলেছে, আর এখন সে হলো আমাদের ব্র্যান্ড নিউ ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন। আর এটা সোলো সিকোয়ার ফার্স্ট সিঙ্গেল চ্যাম্পিয়নশিপ মেন রোস্টারে ডেবিউ করার পর। তো কংগ্রাচুলেশনস সোলো সিকোয়া। আর এই ম্যাচটাকে যদি স্টার রেটিংস দিতে হয় আমি বলবো এটা একটা দুর্দান্ত ম্যাচ ছিল, আর এই ম্যাচটাকে আমি দেবো 4 স্টার্স আউট অফ 5 স্টার্স। নেক্সট ম্যাচ ছিল কুইন অফ দ্য রিংয়ের ফাইনাল, যেখানে জেড কার্গিল ফেস করছিল আসুকাকে। আর আমি বলবো নাইট অফ চ্যাম্পিয়ন্সের সব থেকে বোরিং ম্যাচ এটাই ছিল, মানে আমার পার্সোনালি অন্তত এই ম্যাচটাকে একদমই ভালো লাগেনি। সবার প্রথমে তো জেড কার্গিল আর আসুকার যে হাইট ডিফারেন্স ছিল সেটা দেখে মনে হচ্ছিল যে জাস্ট জেড কার্গিলকে আসুকাকে বড় দেখাতে হবে বা
তার মুভগুলোকে সেল করতে হবে, সেই কারণে জেড কার্গিল করছে। এমনি জেড কার্গিলের সামনে আসুকা কিছুই না। কিন্তু বাকি আসুকা যেমন বলেছিল যে আসুকা তার এক্সপিরিয়েন্সকে কাজে লাগাবে, তো তার এক্সপিরিয়েন্সকে আসুকা কাজে লাগাচ্ছিল, আর জেড কার্গিলের অনেক মুভকেই আসুকা কাউন্টার করছিল। কিন্তু আলটিমেটলি জেড কার্গিলের পাওয়ারের সামনে আসুকা টিকতে পারে না। আর লাস্টে আমরা দেখতে পাই যখন জেড কার্গিল আসুকাকে তার ফিনিশার হিট করে দেয়, তো তখন আসুকা এই ম্যাচে পিন হয়ে যায়, আর আমাদের জেড কার্গিল হয়ে যায় ব্র্যান্ড নিউ কুইন অফ দ্য রিং 2025। আর জেড কার্গিল আর আসুকার এই ম্যাচে ক্রাউডের রিয়াকশন একদম ডেড ছিল, কোনো ক্রাউড কোনো রকম চিয়ার করছিল না। আর বলতে গেলে জেড কার্গিলকে না সবাই বুই করছিল, কারণ আসুকাকে সবাই এই ম্যাচে কিছুটা সাপোর্ট করছিল। তো জেড কার্গিল লাস্টে তার মানে কুইন অফ দ্য রিং হয়ে যাওয়ার পর তার যে ইন্টারভিউ নেওয়া হয়, সেখানে জেড কার্গিল বলে যে সবাই বু করুক যাই করুক, সবার প্রথমে নিজেকে চিনতে হবে আর নিজেকে বিশ্বাস করতে হবে, আর এইভাবেই সে হয়ে গেছে কুইন অফ দ্য রিং। এবার সামার স্ল্যামে সে আসছে নতুন চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর কি। তো যাই হোক, যেমন বলেছিলাম যে এই ম্যাচে জেড কার্গিল কুইন অফ দ্য রিং হবে, তো এক্ষেত্রেও আমার প্রেডিকশনটা ঠিকই প্রমাণিত হয়েছে। তো জেড কার্গিল নতুন কুইন অফ দ্য রিং হয়েও গেছে। এবার দেখা যাক সামার স্ল্যামে জেড কার্গিলের কার সাথে ম্যাচ হয়, আর এর মাঝখানে নাওমি তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করতে পারে কি না কোনো চ্যাম্পিয়নের উপর, কারণ তাহলে সামার স্ল্যামে সম্ভবত নাওমি ভার্সেস জেড কার্গিলের ম্যাচই পসিবলি হতে পারে। যাই হোক না কেন, এই ম্যাচটাকে যদি স্টার রেটিংস দিতে হয়, আমি এই ম্যাচটাকে দেবো 2.5 স্টার্স আউট অফ 5 স্টার্স। এর বেশি আমি এই ম্যাচটাকে দিতে পারবো না, কারণ আমার পার্সোনালি এই ম্যাচটা একদমই ভালো লাগেনি। এবার ফাইনালি কথা বলা যাক নাইট অফ চ্যাম্পিয়ন্সের মেন ইভেন্টের, যেখানে আমাদের গ্রেটেস্ট অফ অল টাইম, মানে রিয়েল গ্রেটেস্ট অফ অল টাইম জন সিনা ফেস করছিল দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড CM পাঙ্ককে ফর আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়নশিপ। এবার সবার প্রথমে দুজনের এন্ট্রেন্স হয়, আর যেইভাবে জন সিনার প্রেজেন্টেশনটা ছিল দেখার মতো ছিল। যাই হোক না কেন, ম্যাচটা শুরু হয়, আর এই ম্যাচটার শুরুর দিকে যেইভাবে দুজন আস্তে আস্তে মুভ করছিল না, সেটা দেখে বোঝা যাচ্ছিল যে দুজন সুপারস্টারেরই বয়স হচ্ছে। কারণ একটা সময় আমরা জন সিনার CM পাঙ্কের মধ্যে যে ক্লাসিকগুলো দেখতে পেয়েছি, সেইগুলো দেখার পর এই ম্যাচের শুরুর দিকটা দেখে বোঝা যাচ্ছিল যে হ্যাঁ, দুজনের বয়স হয়েছে, আর দুজনের চোখে মুখে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু যাই হোক না কেন, এই ম্যাচটা ধীরে ধীরে তার পেস ধরে, আর তারপর আমরা ধীরে ধীরে যাই জন সিনার 5 মুভস অফ ডুমসের দিকে, যেখানে জন সিনা একে একে তার মুভগুলো দিতে থাকে, CM পাঙ্কও সেগুলোকে কাউন্টার করতে থাকে। আর যেমন আমরা র্যান্ডি অর্টন আর কোডি রোডসের ম্যাচে দেখেছিলাম যে র্যান্ডি অর্টনের 3টে আর কেউ খাওয়ার পরও কোডি রোডস এই ম্যাচটা জিতে গেছিলো, এখানে ঠিক তার উল্টো হয়। কারণ এই ম্যাচে আমরা দেখতে পাই যে ম্যাচটা চলতে চলতে হঠাৎ করেই জন সিনা একটা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মেরে দেয় CM পাঙ্ককে। এবার স্বাভাবিক একটা এতে তো কিছু হবে না CM পাঙ্কের, তো CM পাঙ্ক সেখান থেকে কিক আউট করে। কিন্তু তারপর আমরা দেখতে পাই যে CM পাঙ্কও মানে GTS লাগাতে যায়, কিন্তু সেটাকে কাউন্টার করে আমাদের জন সিনা সেটাকে STF-এ আটকে দেয়। তো সেই STF সাবমিশনে আটকানোর পর CM পাঙ্কের অবস্থা কিছুটা খারাপ হয়ে যায়, আর এরই মাঝখানে জন সিনা আবার CM পাঙ্কের তুলে একটা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মেরে দেয়। মানে দুটো অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট CM পাঙ্ক খেয়ে গেছিলো, কিন্তু তারপরও CM পাঙ্ক সেখান থেকে কিক আউট করে। আর তারপর আরেকটা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট দারুণ ছিল, যখন আমরা দেখতে পাই যে জন সিনা মানে CM পাঙ্ক কর্নারের উপর থেকে জন সিনার উপর ঝাঁপ মারতে চায়, সেই সময় CM পাঙ্ককে ক্যাচ করে জন সিনা তার পিঠে তুলে আবার একটা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মেরে দেয়। মানে পরপর 3টে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট CM পাঙ্ক খেয়ে গেছিলো, আর তখনও একটাও GTS মানে CM পাঙ্ক মারতে পারেনি সাকসেসফুলি। কিন্তু সেই এটা খাওয়ার পরও CM পাঙ্ক কিক আউট করে। আর তখন আমার একটা মুহূর্তের জন্য মনে হয়েছিল যে তার মানে কি এই ম্যাচে CM পাঙ্ক জিততে চলেছে। কিন্তু তখন আমরা দেখতে পাই যে না, সেটা হয় না, কারণ ধীরে ধীরে CM পাঙ্ক তারপর এই ম্যাচে কামব্যাক তো করে, আর CM পাঙ্ক একটা GTSও সাকসেসফুলি লাগিয়ে দেয়। কিন্তু একটা GTSও বা আমাদের জন সিনার কী হবে, জন সিনাও সেখান থেকে কিক আউট করে। তো এবার আবার জন সিনা তার শোল্ডার ট্যাকেলের জন্য যায়, কিন্তু এরপর CM পাঙ্ক সেখান থেকে সরে যায়, আর সেটা গিয়ে লাগে রেফারির উপর। আর রেফারি যখন মার খেয়ে যায়, তখন রেফারি তো রিং থেকে পড়ে যায়, আর রিংয়ে আর কেউ থাকে না। সেই সময় CM পাঙ্ক আর একটা GTS হিট করে দেয় জন সিনার উপর, আর তারপর জন সিনাকে সে পিন করতে শুরু করে। 3 কাউন্টও হয়ে গেছিলো, কিন্তু কাউন্ট করার জন্য রেফারি সেখানে ছিল না। এবার রেফারি যখন নেই, তখন তো এটা স্বাভাবিক যে এরপর ম্যাচে কিছু একটা হতে চলেছে। তো CM পাঙ্ক তখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, আর CM পাঙ্ক একটা নতুন রেফারিকে কল আউট করে। কিন্তু রেফারির জায়গায় সেখানে বেরিয়ে আসে সেথ রলিন্স আর তার টিম উইথ মানি ইন দ্য ব্যাঙ্ক। আর এবার এখানে সেথ রলিন্সের কাছে একটা ভালো অপরচুনিটি ছিল মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশ ইন করার। তো সেথ রলিন্স, পল হেমন, ব্রন ব্রেকার, ব্রনসন রিড সবাই ধীরে ধীরে রিংয়ের দিকে যায়, আর তারপর সেথ রলিন্স ইশারা করে ব্রনসন রিড আর ব্রন ব্রেকারকে CM পাঙ্ককে মারার জন্য। তো তারা গিয়ে CM পাঙ্ককে মারতে শুরু করে, কিন্তু CM পাঙ্ক সবার প্রথমে দুজনকেই মেরে ধরে সায়স্তা করে দেয়। কিন্তু রিং সাইডে গিয়ে যখন CM পাঙ্ক দুজনের উপর ঝাঁপ মারতে যায়, তখন দুজন
সিএম পাঙ্ককে ক্যাচ করে নেয় আর সিএম পাঙ্ককে অ্যানাউন্সার টেবিলের উপর ফেলে দেয়। আর সেথ রলিন্স সে সময় দেখতে পায় যে এবার তার কাছে ভালো অপরচুনিটি আছে, তো সেথ রলিন্স তারপর রিংয়ের দিকে যায় আর তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায় আর সে একটা রেফারিকে কল আউট করে। আর সেখানে দৌড়াতে দৌড়াতে বেরিয়ে আসে চার্লস রবিনসন, কিন্তু জন সিনা কখন যেন সেখানে হঠাৎ করে উঠে যায়, উঠে গিয়ে চার্লস রবিনসনকে একটা শোল্ডার ট্যাকেল মারে। আর চার্লস রবিনসন একটা রেফারি হয়ে এরকম শোল্ডার ট্যাকেল খাওয়ার পর আর কীভাবেই বা উঠে বেঁচে থাকে, তো সে তো সেখানেই চিট হয়ে যায়। তো তারপর জন সিনা রিংয়ে যায়, জন সিনা বলে তুই এটা কী করছিস? তো সেথ রলিন্স তখন বলে এই তো 2 মিনিট আগে তুই মরে পড়েছিলি, তুই আবার জ্যান্ত হলি কী করে? তখন জন সিনা বলে আমি জ্যান্ত হয়ে গেছি, তুই এটা করতে পারিস না। তখন সেথ রলিন্স বলে তোর এইখানে নাক গলানোর কোনো দরকার নেই। জন সিনা বলে হ্যাঁ আমার অবশ্যই নাক গলানোর দরকার আছে। তো তখন সেথ রলিন্স ফ্রাস্ট্রেটেড হয়ে জন সিনাকেই অ্যাটাক করতে যায়, কিন্তু জন সিনা উল্টে সেথ রলিন্সকে একটা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মেরে দেয়। তো ওই দিক থেকে আমরা দেখতে পাই তখন ব্রনসন রিড আর ব্রন ব্রিকার এসে জন সিনাকেও মারতে শুরু করে। আর হ্যাঁ, তার আগে একটা কথা তো বলতে ভুলেই গেলাম যে একটা সময় যখন সিএম পাঙ্ককে জন সিনা কিছুতেই হারাতে পারছিল না, তখন জন সিনা তার সেই পুরোনো ট্যাকটিক্স ইউজ করতে যায়, মানে বেল্টের বাড়ি মারতে যায় সিএম পাঙ্ককে, কিন্তু তখন সবাই নো নো করতে থাকে আর জন সিনা ক্রাউডের কথা শোনে আর সেই বেল্টের বাড়ি আর মানে সিএম পাঙ্ককে মারে না, উল্টে বেল্টটাকেই ফেলে দেয়। তো ধীরে ধীরে কি জন সিনার আবার ফেস টার্ন হচ্ছে সেটা একটা দেখার বিষয়, কিন্তু যাই হোক এবার আবার পুরোনো কথায় ফিরে আসি। তো যখন ব্রন ব্রিকার আর ব্রনসন রিড জন সিনাকে মারছিল তখন এখানে তোমরা বলো তোমরা কারা কারা রোমান রিংসকে এক্সপেক্ট করছিলে? মানে সবাই করছিল, কিন্তু আমরা জানি রোমান রিংস তো আসবে না, রোমান রিংসের জায়গায় সেখানে বেরিয়ে আসে পেন্টা। এবার ওইদিকে রিংয়ে জন সিনা মার খেয়ে মরছে, কিন্তু পেন্টা সবার আগে মানে সবাইকে নিজের ড্যান্স দেখাচ্ছে, সেই স্লো মোশনে যেভাবে আসে পেন্টা ওইভাবেই আসছিল। তো ব্রন ব্রিকার তারপর সেখানে যায়, তারপর ব্রন ব্রিকার আর পেন্টার মধ্যে একটা মারপিট শুরু হয়, তারপর পেন্টাকে সাহায্য করার জন্য সেখানে স্যামি জেনও আসে, তারপর তিনজনের মধ্যে ব্রল হয় আর সেই তিনজনের খেলা সেখানেই শেষ হয়ে যায় যখন পেন্টা আর কি মানে স্টেজ থেকে তাদের উপরে একটা ডাইভ মেরেছিল। তো তখন ওই দিক থেকে বেঁচে থাকে ব্রনসন রিড। তো ব্রনসন রিড তখন ভাবে যে সে এবার আমাদের জন সিনাকে একটা আর কি সুনামি দেবে জন সিনার উপর, তো সুনামি দিতে যায়, কিন্তু সেই সময় সিএম পাঙ্ক এসে ব্রনসন রিডকে ফেলে দেয়। তো বলতে পারা যায় জন সিনা সিএম পাঙ্ককে আর সিএম পাঙ্ক জন সিনাকে বাঁচায় এই ম্যাচে। তো যখন ব্রনসন রিডের খেলাও এই ম্যাচে প্রায় শেষ হয়ে যায় তখন আমরা দেখতে পাই সিএম পাঙ্ক আর জন সিনার মধ্যে আবার একটা ফেস অফ হয়। আর যেহেতু দুজন দুজনকে বাঁচিয়েছে আবার এই ম্যাচটা 1-on-1-এ ফিরে এসেছে, তাই সিএম পাঙ্ক আর কি একটা হ্যান্ডশেক অফার করে জন সিনাকে, আর জন সিনা হ্যান্ডশেকও করে আর হাগও করে, কিন্তু হাগ করার পর আবার জন সিনার মুখে সেই এক্সপ্রেশন চেঞ্জ হয়। এবার আমরা সবাই জানতাম এরপর কী আসতে চলেছে, এরপর আসতে চলেছে লো ব্লো, এমনকি সেটা সিএম পাঙ্কও জানতো। তো সিএম পাঙ্ক সেই লো ব্লোটাকে আটকে একটা জিটিএসের জন্য জন সিনাকে তুলে নেয়, কিন্তু সেই সময় কোথা থেকে যেন সেথ রলিন্স আবার চলে আসে মানি ইন দ্য ব্যাংক নিয়ে, আর মানি ইন দ্য ব্যাংক দিয়ে ধাম করে মুখের মধ্যে একটা মারে সিএম পাঙ্কের। আর সিএম পাঙ্ক যখন পড়ে যায় তখন সিএম পাঙ্কে একটা স্টোম্পও মেরে দেয়, আর দেখে মনে হয় এরপর হয়তো সেথ রলিন্স ক্যাশ ইন করতে পারে, কিন্তু আমাদের জন সিনা আরও বেশি চালাক, জন সিনা সেই সুযোগটাকে কাজে লাগায় আর সেথ রলিন্সকে রিং থেকে ছুঁড়ে ফেলে দেয়। আর রেফারিও সেই সময় জেগে ওঠে, আর ওই যে স্টোম খাওয়া অবস্থাতেই জন সিনা সিএম পাঙ্ককে পিন করে, 1-2-3 পিন কমপ্লিট হয়ে যায় আর জন সিনা সাকসেসফুলি তার চ্যাম্পিয়নশিপ এই ম্যাচে রিটেন করে নেয় আর সেখান থেকে পালিয়ে যায়। তো জন সিনা তো এই ম্যাচে তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিয়েছে, আর সেথ রলিন্সের চালাকি এই ম্যাচে চলেনি। সেথ রলিন্স লাস্টে নিজেও অবাক হয়ে যায় যে এটা আমার সাথে কী হয়ে গেল, আমারই সুযোগ তুলে নিল জন সিনা, আবার ঠিক যেইভাবে এলিমিনেশন চেম্বারে তুলেছিল। তো সেথ রলিন্স এখানে পাগলের মতো রিয়াকশন দিতে থাকে, ওই দিক থেকে সিএম পাঙ্ক রিংয়ে পড়ে থাকে আর জন সিনার মুখে আমরা একটা শয়তানি হাসি দেখতে পাই। তো এইভাবে আমরা দেখতে পাই যে জন সিনা র্যাম্পে গিয়ে নিজের চ্যাম্পিয়নশিপকে রেইজ করে সেলিব্রেট করতে থাকে আর আমাদের নাইট অফ চ্যাম্পিয়ন্স এখানেই শেষ হয়ে যায়। এবার এই ম্যাচটাকে যদি স্টার্টিং দিতে হয়, এই ম্যাচে যা ড্রামা ছিল, যা অ্যাকশন ছিল, শুধুমাত্র আমাদের ওটিসিকে আমরা সবাই মিস করেছি, যেটা মানে এই ম্যাচে তো রোমান রিংসের রিটার্ন একদম অনিবার্য ছিলই ছিল যদি রোমান রিংস অ্যাভেলেবেল থাকতো আর কি, মানে পেন্টার জায়গায় আমরা সবাই রোমান রিংসকে এক্সপেক্ট করছিলাম। যাই হোক না কেন, এই ম্যাচটাকে যদি স্টার্টিং দিতে হয় এই ম্যাচটাকে আমি দেবো 4.5 স্টার্স আউট অফ 5 স্টার্স। তো এই ছিল নাইট অফ চ্যাম্পিয়ন্সের আমার পুরো রিভিউ, আর আমার মতে আমার কোন ম্যাচ কেমন লেগেছে সেগুলো অনুযায়ী আমার স্টার রেটিংস। এবার আবারও বলি যে স্টার রেটিংস নিয়ে কোনো ঝামেলা করার কোনো দরকার নেই, কারণ স্টার রেটিংস তার যে যার পার্সোনাল ব্যাপার। আমার যেই ম্যাচটা খারাপ লেগেছে তোমাদের সেই ম্যাচটা ভালো লাগতেই পারে, তাই তোমরা তোমাদের মতো করে স্টার রেটিংস আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আর নাইট অফ চ্যাম্পিয়ন্স তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও, আর তোমাদের রিয়াকশন কি অ্যাকচুয়ালি সেটা কমেন্ট করে বলো অবশ্যই। আর বাকি যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা তো একটা লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, আর রোমান রিংসকে কতটা মিস করেছো সেটা কমেন্ট করে জানাতেও ভুলো না। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।